হাসিনার বিচার ১-১.৫ মাসের মধ্যে শুরু হবে বললেন চিফ প্রসিকিউটর। জানাবো মহাসড়কে ছিনতাইয়ের চেষ্টা, সেনাবাহিনীর হাতে আটক ৩। কক্সবাজারের স্বরাষ্ট্র উপদেষ্টা, দলীয় নয় অপরাধ বিবেচনায় ব্যবস্থা নেবে প্রশাসন। এবং সর্বশেষ জানাবো বিএনপির বর্ধিত সভাকে বার্তা দিল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হাসিনার বিচার ১-১.৫ মাসের মধ্যে শুরু হবে বললেন চিফ প্রসিকিউটর। চলতি মাসে শেখ হাসিনা সহ প্রধান কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়া যাবে বলে প্রত্যাশা করেন মানবতা বিরোধী ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি আরো বলেন, প্রতিবেদন হাতে পেলে ১ থেকে ১.৫ মাসের মাথায় বিচার কাজ শুরু করা সম্ভব। তাজুল ইসলাম আরো বলেন, মামলায় আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। দেশের পরিবর্তিত পরিপ্রেক্ষিতে মানবাধিকার পরিবেশের গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় অংশগ্রহণ করতে সকালে সিলেটে আসেন তাজুল ইসলাম। মানবতা বিরোধী গণহত্যা মামলায় শেখ হাসিনার বিচারের সর্বশেষ তথ্য জানতে চাইলে তিনি বলেন, দেখুন, মামলা বিচারের রায় কবে হবে সেটা চিফ প্রসিকিউটর হিসেবে আমি বলতে পারি না। আমরা আপনাদেরকে যেটা বলতে পারি, শেখ হাসিনা সহ প্রধান কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন এই মাসের মধ্যেই আমরা পাবো বলে আশা করছি। যদি আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনগুলো হাতে পাই তাহলে ১ থেকে ১.৫ মাসের মধ্যেই বিচার প্রক্রিয়া শুরু হবে। বিচার প্রক্রিয়া শুরু হলেই বোঝা যাবে ঠিক কতদিন লাগবে শেষ হতে, কারণ বিচারিক যে তথ্য প্রমাণ ও দুপক্ষের সাক্ষী রয়েছে সে বিষয়গুলো উত্থাপন করতে ঠিক কত সময় লাগবে তা আদালতের এখতিয়ার। তবে আমাদের পক্ষ থেকে চাইব প্রতিদিনই ট্রাইব্যুনালের বিচার কাজ বিরতিহীনভাবে চলবে, সেটা যত দ্রুত সম্ভব, কিন্তু বিচারে আন্তর্জাতিক মানদণ্ড ও ন্যায় বিচার নিশ্চিত রেখে সেই বিচার করতে হবে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, দেখুন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যে আইনগত পদ্ধতিগুলো আছে তার একটি হচ্ছে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে তাকে গ্রেপ্তারের চেষ্টা, সেটা সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। যখন ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা পেয়েছি সেটার আলোকে ইন্টারপোলের কাছে পাঠানো হয়েছে। দ্বিতীয়ত, তিনি যেহেতু ভারতে অবস্থান করছেন, ভারতের সঙ্গে আমাদের একটি চুক্তি আছে, অপরাধীর বয়স সংরক্ষণ চুক্তি। সেটা ২০১৩ সালে আওয়ামী লীগ সরকারই করেছিল। সেই চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো আসামি ভারতে যদি থাকে, তাকে প্রত্যর্পণের ভারত বাধ্য। তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে সেই চুক্তি অনুযায়ী ভারতকে অনুরোধ জানানো হয়েছে, ভারত সেটা পেয়েছে, কিন্তু এখনো কোনো জবাব দেয়নি। তিনি আরো বলেন, ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা অপরাধীর পক্ষ নেবেন নাকি গণহত্যাকারীদের ন্যায় বিচারের পক্ষে, আইন শাসনের পক্ষে অবস্থান নেবে। সেই কারণে আমরা আশা করছি ভারত তাকে প্রত্যর্পণ করবে। যদি না করে তবে তার অনুপস্থিতিতে আইন অনুযায়ী বাংলাদেশের বিচারের যে ব্যবস্থা রয়েছে তা চলমান থাকবে। মহাসড়কে ছিনতাইয়ের চেষ্টা, সেনাবাহিনীর হাতে আটক ৩। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপর যানবাহন থামিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে সিএনজি চালক সহ ৩ ছিনতাইকারীকে আটক করেছে গাজীপুর সেনা ক্যাম্পের একটি টহল দল। এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদিন মন্ডল বলেন, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টার বাড়িতে সড়কের ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ ছিনতাইকারীকে আটক করে সেনাবাহিনীর একটি টহল দল। পরে আটককৃতদের থানায় সোপর্দ করে সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হবে। কক্সবাজারের স্বরাষ্ট্র উপদেষ্টা, দলীয় নয় অপরাধ বিবেচনায় ব্যবস্থা নেবে প্রশাসন। দলীয় নয় অপরাধ বিবেচনায় প্রশাসন ব্যবস্থা নেবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমরা কোনো দলের বদান্যতায় কাজ করছি না, দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে। প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে বলে দেওয়া হয়নি অমুক দলের লোকজনকে সহানুভূতি দেখাতে। কোন দলের নেতাকর্মীরা দখল বা অন্য কোনো অপরাধে জড়ালে প্রমাণ সাপেক্ষ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় পরিচয়ে পর্যটন এলাকায় দখল বেদখল মারামারি ও ছিনতাই বাড়ছে। সাংবাদিকে এমন প্রশ্নে জাহাঙ্গীর আলম বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, কক্সবাজার অপহরণ মাদকের বিস্তার বেড়েছে, প্রায়শ গণমাধ্যমে বিষয়টি আসছে। আপনারা সাংবাদিকরা ও স্থানীয় সচেতন মহল জানেন কারা এসব করছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের প্রশাসনের একটি রোগ জারি হয়ে আছে, তা হলো ক্ষমতায় কে আসতে পারে সেই সম্ভাব্যতা থেকে সে দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া। এখানে ঊর্ধ্বতন বা মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা থাকে না। রোহিঙ্গা ইস্যু নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মানবিক কারণে আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। কাগজে কলমে 12 লাখ বলা হলেও প্রকৃত সংখ্যা আরো বেশি। এরা আমাদের গলার কাঁটা হয়ে দেখা দিয়েছে। এদের প্রত্যাবাসন ছাড়া সীমান্ত এলাকায় অপরাধ কর্মকাণ্ড থামানো মুশকিল।
আবার তাদের দ্রুত প্রত্যাবাসনেরও সম্ভব নয়। বলতে গেলে রোহিঙ্গা নিয়ে আমরা সাক্ষের করাতে রয়েছি। তিনি আরো বলেন, মিয়ানমারের সঙ্গে আমাদের আমদানি রপ্তানি বাণিজ্য রয়েছে, কিন্তু আরাকান আর্মি রাখাইন রাজ্য দখলে নেওয়ার পর থেকে বাণিজ্য প্রতিবন্ধকতা হচ্ছে। আরাকান আর্মি অনেক জাহাজ আটকে রেখেছিল, ধরে নিয়ে গিয়েছিল বাংলাদেশে অনেক জেলেকে। এই কারণে দেশের সীমান্ত সুরক্ষা ও রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্বার্থে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। বিএনপির বর্ধিত সভা কি বার্তা দিল? বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর জাতীয় সম্মেলন বা তৃণমূল ও কেন্দ্রীয় নেতাদের মুখোমুখি হওয়ার মতো অনুষ্ঠানের ব্যাপারে আগ্রহ কম। আগ্রহ কেন কম তার রাজনৈতিক ব্যাখ্যা দলগুলোর কাছে নিশ্চয়ই আছে। বাংলাদেশের নিকট অতীতে, বিশেষ করে বিগত ১.৫ দশকে একটি দলের রাজনৈতিক দৃশ্য মঞ্চায়নের ঘটনা ঘটেছে। এই সময় অন্য রাজনৈতিক দলগুলো হামলা, মামলা, গ্রেপ্তার কাটিয়ে কিভাবে টিকে ছিল, এটিও একটি গবেষণার বিষয়। ভবিষ্যতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর লড়াই সংগ্রামের নির্দলীয় ইতিহাস রচনা হলে সেখানে তা লিপিবদ্ধ থাকবে আশা করি। সাম্প্রতিক সময়ে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল প্রায় সব নেতার আলোচনায় একটি বিষয় পরিষ্কার, দলটির মনোযোগ জাতীয় নির্বাচনে। ২৭ ফেব্রুয়ারি দলের যে বর্ধিত সভা অনুষ্ঠিত হলো সেটিকে দলের নির্বাচনমুখী যাত্রা বললে অতিরঞ্জিত হবে না। দু একটি মহল থেকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের যে দাবি উঠেছিল সেটিকেও দৃশ্যত গুরুত্ব দিচ্ছে না বিএনপি। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের বক্তব্যে বিএনপি নিজ সিদ্ধান্ত অটল থাকার মতো উপাদানও খুঁজে পেতে পারে। সিইসি বলেছেন, আমাদের টার্গেট ডিসেম্বর এবং জাতীয় নির্বাচন। স্মরণ করা যেতে পারে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে টাকা আত্মসাৎ মামলার রায় ঘোষণা সামনে রেখে নির্বাহী কমিটির প্রথম বৈঠক করেছিল বিএনপি। ওই বৈঠকে ৭ বছর পর আবার বর্ধিত সভা হলো। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সভায় অন্তত ৪,০০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন। বৃহস্পতিবারের বর্ধিত সভায় চমক ছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভার্চুয়াল বক্তৃতা। তিনি বলেছেন, আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এখানেও ফ্যাসিস্টদের দোসরের চক্রান্তে লিপ্ত। আসুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সর্বশক্তি বিনিয়োগ করি। আগামী সংসদ নির্বাচনী বৈতরণী পার করতে দলীয় নেতাকর্মীকে দিক নির্দেশনা দিয়েছেন তারেক রহমানও। এর আগে ২০১৮ সালে ৩ ফেব্রুয়ারি জাতীয় নির্বাহী কমিটির সভা করেছিল দলটি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে। গ্রেপ্তারের আতঙ্কের মধ্যে দলের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত হয়েছিলেন। ওই সভায় নেতাদের যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে ঐক্যবদ্ধ এবং বিএনপির পতাকা তলে থাকার নির্দেশনা দিয়েছিল চেয়ারপারসন খালেদা জিয়া। ওই সভা অনলাইন যুক্ত ছিলেন তারেক রহমানের। ৫ দিন পর ৮ ফেব্রুয়ারি দুদকের মামলায় সাজা নিয়ে কারাগারে যান তিনি। খালেদা জিয়া কারাগার থাকা অবস্থায় ওই বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে অংশ নিয়েছিল বিএনপি। লা মেরিডিয়ানে অনুষ্ঠিত ওই সভাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল আইন শৃঙ্খলা বাহিনী। এবার সেই প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হয়নি। প্রশ্ন হচ্ছে, বিএনপির বর্ধিত সভা থেকে কি বার্তা এলো? তারেক রহমান বলেছেন, সরকার যেখানে দেশের বাজার পরিস্থিতি কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারছে না, সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করতে চাইছে? একটি জনগণের কাছে বোধগম্য নয়। প্রসঙ্গত, বাংলাদেশ গণতান্ত্রিক পদ্ধতিতে এই ধরনের সভা সম্মেলন হয় না বললেই চলে। নেতারা পদ হারানোর ভয়ে মন্ত্রিত্ব খোয়ানোর আশঙ্কায় সারাক্ষণ তটস্থ। দলীয় সভায় আত্মবিশ্লেষণ ও আত্মসমালোচনার সুযোগ রাখা হয় না। অনেক সুবিধাবাদী নেতা যোগ্যতরকে সিংহা করেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।